আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে প্রধান বিচারপতির আহ্বান, বজলুর রহমান স্মৃতি পদক প্রদান। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সরকার কারোর সাথে বন্ধুত্ব রক্ষা করে না বলল আওয়ামী লীগ। রেল চুক্তি সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে বিএনপি। এবং টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত সাউথ আফ্রিকার লড়াই শনিবার। প্রোটিয়াদের প্রথমবার শিরোপা জয়ের সুযোগ আর ভারতের পুনরুদ্ধারের মিশন। বিচারাধীন বিষয়ে মিডিয়া ট্রায়ালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক 2023 প্রদান অনুষ্ঠানে তিনি আদালতের সংবেদনশীল বিষয়ে প্রতিবেদন প্রকাশে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। লুথুর রহমান সোহাগের রিপোর্ট। বাংলাদেশের সাংবাদিকতায় যারা অসাধারণ অবদান রেখে গেছেন তাদের অন্যতম বজলুর রহমান। মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল সমাজ গঠনে আমৃত্যু কাজ করে গেছেন কীর্তিমান এই সাংবাদিক। বজলুর রহমানের সম্মানে 16 বছর ধরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক দিয়ে আসছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এবছর এই পদক পেয়েছেন চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট লাইলা নওশিন, ভোরের কাগজের ঝর্ণামণি ও ডেইলি স্টারের আহমদ ইশতিয়াক। ঝর্ণামণি মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ বিষয়ক 15টি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন 2023 সালের 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। দৈনিক ভোরের কাগজ যথাযথ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে তা প্রকাশ করে। ধারাবাহিক প্রতিবেদনসমূহের বিষয় বৈচিত্র্যের নতুনত্ব, সংগৃহীত তথ্যের বস্তুনিষ্ঠতা এবং শব্দ ও ভাষার ব্যবহার বিচারকদের চমকৃত করেছে। আহমেদ ইশতিয়াক প্রতিবেদক জেনোসাইডের গুরুত্বপূর্ণ উপাদান, গণহত্যা এবং বৌদ্ধভূমি বিষয়ে তথ্য অনুসন্ধান এবং প্রত্যক্ষদর্শীর ভাষ্য তুলে ধরেছেন। এই পরিশ্রমসাধ্য কাজ বিচারকদের কাছে প্রশংসনীয় বলে বিবেচিত হয়েছে। সাংবাদিক হিসেবে দেশের প্রতি তার এই দায়বদ্ধতাকে জুরি বোর্ড আজ সম্মান জানাচ্ছে। লাইলা নওশিন মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ ধারাবাহিকতা প্রতিবেদন মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ ইস্যু তৈরি করেন এবং 2023 সালের 7 থেকে 15 ডিসেম্বর চ্যানেল আইতে যথাযথ গুরুত্ব দিয়ে তা সম্প্রচার করা হয়। প্রতিবেদনটিতে অনুসন্ধানের পারঙ্গমতা, তথ্যের বস্তুনিষ্ঠতা বিচারকদের মনোযোগ আকর্ষণ করেছে। যথাযথ তথ্যপাত্র সংগ্রহের জন্য প্রতিবেদকের পরিশ্রমলব্ধ গবেষণা ছিল প্রশংসনীয়। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা বলেন, সংবাদ প্রতিবেদনের মূল্যায়ন তাদের মুক্তিযুদ্ধ বিষয়ে আরও গভীরভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। নারীদের দুঃখজনক দিকটাকেই বেশি তুলে ধরা হয়েছে, কিন্তু নারীরা যে যুদ্ধ করেছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, সেই দিকটা ফুটিয়ে ওঠা হয়েছে কম। যেমন আমি এই কাজটা করতে গিয়ে আমি বেশ কয়েকজন নারীকে পেয়েছি একদম সম্মুখ যোদ্ধা। কাজ করা হয় মানে মুক্তিযুদ্ধকে ভালোবেসে, মুক্তিযুদ্ধের আসলে কারণ আমাদের জন্ম ইতিহাসটা মুক্তিযুদ্ধের মাধ্যমে রচিত, তো সে বিষয়ে আসলে নিজের দায়বদ্ধতা আর পাশাপাশি এই বিটটা আসলে কাজ করতে গিয়ে আসলে আমার যেটা মনে হয় যে মানে দায়বদ্ধতার জায়গা থেকে আসলে কাজটা করা। আসলে মুক্তিযুদ্ধ তো আমাদের ইতিহাসটাকে তো ভুলে গেলে চলবে না, তাই যে কাজগুলো হয়েছে সেগুলোকে আবার নতুন নতুন করে মানে মানুষের সামনে, গণমানুষের সামনে নিয়ে আসা উচিত। এরকমই একটি কাজ করেছি যে মুক্তিযুদ্ধের শেষ সময়ে জাতিসংঘে যে নিরাপত্তা পরিষদে বাংলাদেশ বিষয়ে যে অধিবেশনগুলো হচ্ছিল সেই সময়টাকে আমি তুলে ধরেছি দিনভিত্তিক, আজকে হচ্ছে কালকে হচ্ছে এরকম করে। নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে সাংবাদিকদের মুক্তিযুদ্ধের ভিন্ন ভিন্ন আঙ্গিক নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। 16 বছরে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বহু সাংবাদিক এই পুরস্কার পেয়েছে। বজলুর রহমান স্মৃতিপদক মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতাকে কেন্দ্র করে দেওয়া হয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের সাথে যুক্ত আছে। 1971-এর সেই মহান মুক্তিযুদ্ধের সাথে 2024-এর প্রজন্ম, ভবিষ্যতে 2050-এর প্রজন্ম যেন যুক্ত থাকে। এই মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার যে নানা মাত্রা আছে এবং পুরস্কারের বিষয়গুলো আমাদেরকে সেটা দেখিয়ে দেয় যে কত রকমভাবে এখনও কাজ করার রয়েছে। এই প্রত্যাশা আমরা রাখি যে এই সাংবাদিকতার যেন
আরও গভীরতা পায়, আরও বিস্তার পায়। অনুষ্ঠানে বিচারাধীন বিষয়ে সাংবাদিকদের প্রতিবেদন করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু ঘটনায় আমরা কোর্ট ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বিগ্ন বোধ করছি। আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে আমরা গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীলতা ও সচেতনতা প্রত্যাশা করি। স্বাধীনতা বিরোধী শক্তি সংখ্যায় বাড়ছে ইঙ্গিত দিয়ে এর বিপদ সম্পর্কেও সবাইকে সতর্ক করেছেন প্রধান বিচারপতি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শেখ হাসিনা সরকার কোনো দেশের সাথে বন্ধুত্ব রক্ষা করে না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক কর্মসূচিতে তিনি দাবি করেছেন, যারা প্রতিদিন ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খুঁজছে তারা আবারও ভুল পথে হাঁটছে। নাজিব বেগের রিপোর্ট। নিয়মিত সাইকেল চালানো শরীরের পাশাপাশি পরিবেশগতভাবেও উপকারী। এর মাধ্যমে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা রোধ করা যায়। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল চালানো বিষয়ে সচেতনতা তৈরি করতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আয়োজন। যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং মহানগর নেতারাও। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দেয়। আওয়ামী লীগ কোনো দলের পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না বলেও দাবি তার। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ। ভারতের সাথে বিএনপির রাজনীতি ভুল পথে রয়েছে বলেও মনে করেন তিনি। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে। তারা আবারও ভুল পথে হাঁটছে। পরে সাইকেল র্যালিতে যোগ দেন আওয়ামী লীগ নেতারা। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল চলাচলের চুক্তি সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, অসম এই চুক্তি বাতিল না করলে জনগণ সরকারকে ক্ষমা করবে না। তিনি বলেন, ভারত বিরোধিতা বিএনপির নয়, দেশের জনগণের ইস্যু। দেশে অকার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ভারত ক্রমাগত চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না। বিএনপি দেশে একদলীয় শাসন ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। বাংলাদেশকে আজকে যে গণতান্ত্রিক ব্যবস্থা রূপ দিয়েছে, আজকে গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছে, যাই বাংলাদেশের জনগণ এই ইস্যু নিয়েই কথা বলছে। বিএনপির ইস্যু নয়, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি জনগণ বলা শুরু করেছে। আরো ফেলেছে বিস্তার পালিত আনতে পারেন না, বর্ডারে তো গুলি বন্ধ করতে পারেন না, ফলানির লাশের পিছন আপনি করতে পারেন না। এবার নিউ টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। ইতিহাসের সবচেয়ে বেশি ২০ দল নিয়ে গ্রুপ পর্ব, এরপর সুপার ৮ ও সেমিফাইনালের লড়াই শেষে টি-20 বিশ্বকাপে পেয়েছে তার সেরা ২ ফাইনালিস্ট। ২৯ জুন বার্বাডোসে শিরোপা লড়াইয়ের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও ভারত। দ্বিতীয় সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট পায় টিম ইন্ডিয়া। এর আগে আফগানদের রূপকথা থামিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে সাউথ আফ্রিকা। শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা। এবারের আসরে মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্সের পর সুপার 8-এ ভক্তদের হতাশ করেছে টাইগাররা। দেশে ফিরে তাসকিন আহমেদ জানান 10 বছরের ক্যারিয়ারে এমন ব্যাটিং ব্যর্থতা দেখেননি তিনি। বিস্তারিত তাফিমুল ইসলাম সুজনের রিপোর্টে। ওয়েস্ট ইন্ডিজ থেকে যুক্তরাষ্ট্র, এরপর দুবাই হয়ে ঢাকায় পৌঁছানো বাংলাদেশ দলের ক্রিকেটারদের চোখে মুখে ছিল ভ্রমণ ক্লান্তির ছাপ। সেমিফাইনালে না যেতে পারার হতাশা তো আছেই। 1.5 মাসের দীর্ঘ সফর শেষে শুক্রবার সকালে ঢাকায় ফিরে টাইগাররা। অন্য ক্রিকেটাররা দেশে ফিরলেও দলের সঙ্গে ফিরেননি সৌম্য লিটন। তবে দলকে রেখেই একদিন আগেই দেশে ফিরেন সাকিব আল হাসান। হেড কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে সহ বিদেশি কোচরাও দুবাই থেকে নিজ নিজ দেশে ছুটিতে গেছেন। বিমানবন্দরে দলের পক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। বিশ্বকাপে দলের পারফরমেন্স নিয়ে কথা বলেন তিনি। ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল। আপনারা যদি স্ট্যাটস চেক করেন, অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে, ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা, কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাআল্লাহ। ব্যর্থতার পাশাপাশি ম্যাচ জয়ের হিসাবে এটি বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ বলে মনে করেন তাসকিন আহমেদ। বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে, সুপার 8-এ উঠছি সর্বপ্রথম। এবার ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি, তো মানে পজিটিভ আছে, বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। ভক্তদের দলের প্রতি বিশ্বাস রাখতে বললেন তাসকিন আহমেদ। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি 88 বছর রেকর্ড বৃষ্টিতে প্লাবিত ভারতের রাজধানী দিল্লি, যানজট ও জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী। আগামী 30 জুন সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে শিক্ষার্থীরা যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন প্রবেশপত্র না পেয়ে উদ্বিগ্ন জামালপুর শহরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের 96 শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। জামালপুর থেকে হাফিজ রাহানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। শিক্ষার্থীরা 2 বছর শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেছে। নিয়মিত বেতন ও ফি পরিশোধ করা হয়েছে। রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপের জন্য প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে 10 থেকে 12 হাজার টাকা নিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ করা হয়নি। প্রিন্সিপালের অবহেলায় সন্তানদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। পরীক্ষা দেবো, অ্যাডমিটের জন্য আসছি, শুনতেছি যে একটু সমস্যা। ছেলে মেয়ে, এতে তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে 1 বছরের জন্য। এটার হিসাব নিকাশ সমস্ত কিছু দায়িত্ব এবং সেলিমেরই প্রিন্সিপাল সেলিমেরই বইতে হবে। এবং এই প্রতিষ্ঠানটা যে একটা ভুয়া প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হয়ে এই ধোঁকা দিয়ে সে এই সমাজে মানে শিক্ষার নাম দিয়ে ব্যবসা বাণিজ্য আরম্ভ করেছে। সে একটা চিটার, একটা প্রতারক, একটা বাটপার। গত 23 জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হলেও তাদের প্রবেশপত্র আসেনি বলে জানায় শিক্ষার্থীরা। এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষকে প্রবেশপত্র দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা জানতে পারে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে কলেজ পর্যায়ে কোনো অনুমোদন নেই। সে কারণে তাদের রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ হয়নি। আমরা টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করছি, আমাদের খালি আশ্বাস দিয়ে আইছে যে এই আজকে না কালকে না পরশু, আজকে পরীক্ষার আছে 2 দিন। আমরা আজকে আসছি, যে আসার পরে দেখতেছি যে ওই স্যার নাই, স্যারে শুনি যে এই ঘটনা, স্যারে সাসপেন্ড করছে, টেন করছে। এটা তো কাজটা ঠিক করেন, আমরা জ্ঞান আমাদের কি লাইফটা কি তাহলে নষ্ট হবে? 2 বছর লাইফ। রেজিস্ট্রেশন হয়েছে, এখন শুধু এডমিট আসা বাকি। স্যার এটা জানাইছে যে শুরু হয়ে যাব। এই ঘটনায় কলেজের পরিচালনা পর্ষদ প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিমকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বলে জানান শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হুমায়ুন কবির। সেই সাথে অভিযোগকারী শিক্ষার্থীদের সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। এই ঘটনার সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং এমপ্লয়ি যারা আছে কোনোভাবেই জড়িত না। এটা প্রিন্সিপাল স্যারের, আমাদের প্রিন্সিপাল স্যার রাজুল ইসলাম সেলিম স্যারের নিজস্ব ব্যক্তিগত কাজ, ব্যক্তিগতভাবে তিনি করেছেন। এর সাথে আমরা কোনোভাবেই ম্যানেজিং কমিটি কোনোভাবেই সম্পৃক্ত না। তবে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিম টেলিফোনে জানান সব দ্রুত ঠিক হয়ে যাবে।
সৈয়দ অদিত, চ্যানেল আই। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। শুক্রবার সকালে প্রবল বর্ষণে ভেঙে পড়েছে দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ৬ জন। বৃষ্টির কারণে দিল্লির বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ব্যাপক যানজটে ভোগান্তিতে নগরবাসী। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে শুক্রবার সকাল ৮:৩০ পর্যন্ত ২৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৩৬ সালের পর একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ৮৮ বছর আগে ১৯৩৪ সালে ২৩৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এবার কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমন্বিত পদ্ধতিতে আউশ ধান আবাদ করছেন কৃষক। বোরো আমনের মাঝামাঝি সময়ে অনেক জমিতে এ জাতের ধান আবাদ হয়ে থাকে। বোরো ধান আবাদের পর আমন চাষ হয় না এমন পতিত জমিতেও আউশ ধান চাষ করছেন এই অঞ্চলের কৃষক। এবার প্রকৃতি সংবাদ। পাখি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার গাছে গাছে বসানো হয়েছে দুর্যোগ সহনশীল পাখির বাসা। এমন উদ্যোগ হুমকিতে থাকা জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দীর্ঘদিন ধরে বাজার পরিস্থিতির কোনো উন্নতি নেই। নিত্যপণ্যের দাম বেড়ে চলায় জীবনযাত্রার ব্যয় মেটানো সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ কাঁচা সবজির দাম কেজি প্রতি ৬০ টাকার বেশি। মরিচের দামও কমেনি। ভারতের পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দেশি পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা কেজি। আলু ৬০ টাকার কমে বিক্রি হচ্ছে না। মাসুদ শাকিলের রিপোর্ট। ঈদুল আজহার পর ১০ দিন পেরিয়ে গেলেও রাজধানীর বাজারগুলোতে ক্রেতা কম। বাজারে সবজির স্বাভাবিক সরবরাহ থাকলেও দাম বেড়ে চলায় হেরফের নেই। ওই চিচিঙ্গা আছে ৬০ টাকা, উস্তা আছে ১০০, করলা ১২০, ফুলকপি ৬০, ৭০, পেঁপে ৬০, লাউ ৮০ টাকা, ওই পটল ৬০ টাকা, টমেটো ১৪০, ১৬০, কাঁচামরিচ হচ্ছে ৩২০। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকার বেশি। পেঁয়াজের দামও বাড়ছে। আলুর দাম ৬০ টাকারও বেশি। পেঁয়াজ ঈদের পরে দাম বাড়ছে, ঈদের ৭-৮ টাকা কেজিতে বাড়ছে, ৯০ টাকা বেশি, ৮৫ আনছি। আর আলু ৬০ টাকা, ৫২ টাকা পাইকারি, ৫২-৫৩, খুচরা বেশি ৬০ টাকা। ঈদের পর হওয়ায় মাছের বাজারে ক্রেতাদের ভিড়। ইলিশের যথেষ্ট সরবরাহ থাকলেও প্রতি কেজি ইলিশের দাম ১৮০০ টাকা। ৯০০ গ্রাম মাছ আজকে আনছি ১৬০০ টাকা কেজি। যে আমদামি কম, মানে মাছ নাই নদীতে, খুব কম। আজকে মাছ আনছি ধরুন ৮০ পিস আনছি, ৮০ পিস, ৪০ পিস নেন বেশি, ৪০ পিস আছে, বেচা হয়ে যাবে না। ডিমের দাম ১৫০ টাকা ছাড়িয়েছে। বাজার করতে এসে তালিকায় কাটছাট করা ছাড়া সাধারণ মানুষের উপায় নেই। কাঁচামরিচ কিনতে পারে নাই, দাম অনেক বেশি। কম আর কি নিছে, আধা কেজি নিছে। এই টমেটোর দাম বেশি, ভালোগুলো আর কি, একটু ভালোগুলো চাচ্ছিলাম আর কি, কিনছি মানে অল্প অল্প করে কিনছি। এই যে এটা আর কি। আপাতত গরু খাসির মাংসের প্রতি মানুষের আগ্রহ কম। আম বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৩০ টাকায়। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। কোপা আমেরিকায় বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়ে শেষ ১৬তে উরুগুয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পানামার জয়।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ফয়সাল শাহজি ও মুস্তাফিজ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে এই দুইজন এমপি আনারের কিলিং মিশনে অংশ নেওয়া মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। এদিকে এমপি আনারের মরদেহ শনাক্তে এখনও ডিএনএ টেস্টের আবেদন করেনি কলকাতা সিআইডি। এই কারণে তার মেয়ে মুমতারিন ফেরদৌস টরিনের কলকাতা যাওয়ার সময়ও চূড়ান্ত হয়নি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম আসামি ঘাতক দলের দুই সদস্য ফয়সাল ও মুস্তাফিজকে ৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। সীতাকুণ্ডের পাতাল কালী মন্দিরে হিন্দু পরিচয়ে আত্মগোপন করা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। বিভিন্ন পারিপার্শ্বিক সাক্ষ্য, ডিজিটাল এভিডেন্স যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে আমরা এনে জিজ্ঞাসাবাদ, আইনের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করব। গুরুত্বপূর্ণ ডিজিটাল এভিডেন্স থাকা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর ৩টি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে পুকুরে অভিযান চালানো হলেও মোবাইলের সন্ধান মেলেনি। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে এমপি আনারের মরদেহ শনাক্তে এখনও ডিএনএ টেস্টের আবেদন করেনি কলকাতা সিআইডি। এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিএনএ নমুনা দেওয়ার জন্য কবে নাগাদ কলকাতা যাবেন সে বিষয়েও এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতি রোধ এবং দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে নতুন ধারা বাংলাদেশ এনটিপি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে দুর্নীতিবাজদের তালিকা তৈরি করে তাদের সম্পদ বাজেয়াপ্তর দাবি জানান বক্তারা। নেতারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বেনজির, মতিউরের মতো কর্মকর্তারা সম্পদের পাহাড় গড়ার সাহস পায়। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনবান্ধব খাতে ব্যবহারের দাবি জানান তারা। পরে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।